মারামারির মামলায় আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার সময় আপনাকে কী কী বিষয়ে জেরা করা হবে এবং আপনাকে কী কী প্রশ্ন জিজ্ঞেস করা হবে, আমরা আসলে সেই বিষয়গুলো এখানে আলোচনা করার চেষ্টা করব। মারামারির মামলায় প্রধানত 7 ধরনের সাক্ষী হয়ে থাকে। এক হচ্ছে বাদী বা এজাহারকারী বা নালিশকারী, একটাই জিনিস। 2 হচ্ছে জখমী, যিনি মার খেয়েছেন বা আঘাতপ্রাপ্ত হয়েছেন। 3 হচ্ছে চাক্ষুষ দেখা সাক্ষী, যিনি দেখেছেন যে কিভাবে আসামিগণ ওই ভিকটিমদের আঘাত করেছে, এরকম সাক্ষী। 4 হচ্ছে দেখেননি কিন্তু শুনেছেন যে তাদের মধ্যে একটা মারামারি হয়েছে, এরকম সাক্ষী। এবং হচ্ছে হাসপাতালে নিয়ে যাওয়া সাক্ষী। কিছু সাক্ষী থাকে যারা হচ্ছে হাসপাতালে নিয়ে যায়, তারা মারামারি দেখেনি, জানেও না, কিন্তু তাদের অটো ভ্যানে করে হাসপাতালে নিয়ে গেছে, এরকম কিছু সাক্ষী থাকে। তারপরে ডাক্তার সাক্ষী, যে ডাক্তার চিকিৎসা দিয়েছে, তাদের জখমগুলো রেকর্ড করেছে, এরকম ডাক্তার থাকে। তারপর থাকে পুলিশ সাক্ষী বা তদন্তকারী কর্মকর্তা সাক্ষী। এই সাক্ষী যে ওভারঅল মামলাটা তদন্ত করেছে, মামলা তদন্ত করে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছে, এই ধরনের সাক্ষী। মূলত একটি মামলায় এই 7 ধরনের মারামারির মামলায় এই 7 ধরনের সাক্ষী হয়ে থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে ডাক্তার সাক্ষী হয়তো আসে না, তবে জিয়ার মামলায় অনেক সময় ডাক্তার সাক্ষী আসে, পুলিশ সাক্ষী দেয়। ওভারঅল সেগুলো সরকারি সাক্ষী আমরা 6 নাম্বার এবং 7 নাম্বার ডাক্তার সাক্ষী এবং পুলিশ সাক্ষী সেগুলো বাদ দিই, এবং সাধারণত ধরি নেই যে বাদী জখমী যারা এই ঘটনার চাক্ষুষ সাক্ষী যারা দেখেছে বা শুনেছে, তাদেরকে জেরাতে কী কী প্রশ্ন জিজ্ঞেস করা হবে তার আগে দেখে নিচ্ছি যে জেরাতে আসলে জেরাতে জিজ্ঞেস করা হয় সেটা কিভাবে হয় এবং একটা সাক্ষ্যতে কী কী থাকে। একটি সাক্ষ্যতে থাকবে 3টি অংশ। প্রথমে হচ্ছে নাম ঠিকানা থাকবে আপনার, তারপর হচ্ছে আপনার জবানবন্দি থাকবে, এবং শেষে আপনার জেরা থাকবে, কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে। নাম ঠিকানা আপনি নিজে বলবেন, জবানবন্দি আপনার যে বক্তব্যটা সেটা আপনি বলবেন, এবার আপনাকে জেরাতে প্রশ্ন জিজ্ঞেস করা হবে। আমরা শুরুতে দেখে নিই নাম ঠিকানাটাতে কী কী থাকে। প্রথমে শপথ পড়ে আপনি আপনার নাম, পিতার নাম, গ্রাম, থানা, জেলা, পেশা, বয়স বলবেন। বয়সটা আপনারা জেনে যাবেন, ওখানে গিয়ে গোলমাল করবেন না, বয়স অনেকে বলতে পারেন না। আপনার নাম অবশ্যই বলবেন, পিতার নাম জেনে যাবেন, গোলমাল করবেন না। নাম, গ্রাম, থানা, জেলা, পেশা, বয়স এগুলো বলবেন। এগুলো বলার পরে আপনি আপনার জবানবন্দিটা বলবেন, আপনার বক্তব্যটা বলবেন। বক্তব্যটা কীভাবে বলবেন? বক্তব্যটা শুরু করবেন ঘটনার তারিখ, ঘটনার সময়, ঘটনার স্থান এবং সেই স্থানে কী ঘটনা ঘটেছে সেটা বলবেন। পরিষ্কারভাবে সুন্দর করে স্পষ্ট করে বলবেন সব কিছু, যেন সেটা শোনা যায়, বোঝা যায় এবং সেটা যেন লেখা যায় সহজ করে। আপনারা 1 নম্বর এবং 2 নম্বর আসামি বলবেন না, সরাসরি আসামির নাম বলবেন যে আসামি উমুক, আসামি তুমুক। ঘটনা শুরু হলো কিভাবে, প্রথমে কে কাকে মারলো, কার হাতে কী ছিল, পরে কাকে আঘাত করলো, কে কী জখম প্রাপ্ত হইলো, কে হাসপাতাল নিয়ে গেল, কী ট্রিটমেন্ট নিলেন, এই বিষয়গুলো উপস্থাপন করতে হবে। আমি একটু এক্সাম্পল দিচ্ছি যে গত 15/3/25 তারিখে রাত বিকাল 3টার সময় বাজারের পাশে আমার জমিতে ঘটনা। আসামি উমুক 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 ছিল। আসামি উমুক লোহা রড দিয়ে আমার মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। তারপরে আসামি তুমুক উমুক জখমিকে মেরে ফোলা জখম করে। এইভাবে আপনারা ঘটনাটা বলবেন। তারপর বলবেন যে আমরা চিৎকার করলে সাক্ষীরা আসে আমাদের রক্ষা করে আমরা অটো করে বা চার্জার করে ভ্যান করে হসপিটালে যাই এবং চিকিৎসা নেই। এই হলো আপনার বক্তব্যের মধ্যে থাকবে আর কি এই জিনিসটা। তারপর হচ্ছে আপনারা ছোট ছোট করে একটু দম নিয়ে বলবেন, যেন আপনার বক্তব্যটা শোনা যায়, বোঝা যায় এবং লেখা যায়। একটু মোটামুটি আগে একটু প্রিপারেশন নিয়ে যাবেন, দরকার পড়লে কাগজে কলমে লিখবেন, আপনার বক্তব্যটা ছোট করে লিখবেন। আপনার ওই যে এজাহারে বা যেখানে লেখা আছে যে আমাকে উমুক করিয়া টরিয়া, এরকম বইয়ের ভাষায় বললে ওনারা বুঝতে পারবে যে আপনি হয়তো বানায় টানায় বলতেছেন বা দেখে দেখে মুখস্থ করে আসছেন, এরকম হবে না। আপনি আপনার বক্তব্যটা চলিত ভাষায় সুন্দর করে আমাদের মতো করে বলবেন, যেভাবে গল্প বলে স্বাভাবিকভাবে, যে আমরা ওখানে জমিতে ছিলাম, আসামিরা এসে আমাদের জমিতে দখল করার চেষ্টা করে, বা সাধারণত জমি দখল করে নিয়ে গোলমালগুলো হয়, সেই দখল করার জমি চেষ্টা করে, আমরা বাধা দিলে আসামি উমুক আমাকে আঘাত করে, তারপরে আসামি উমুক উমুককে আঘাত করে, তারপর আসামি উমুক উমুককে আঘাত করে। বাস এই জিনিসটা সুন্দর করে বলবেন। আমরা এখন আসি জেরাতে, যে আসামি পক্ষের উকিল আপনাকে জেরা করবে। আপনাকে কেন জেরা করবে, কি উদ্দেশ্য? আপনাকে জেরা করার উদ্দেশ্য হচ্ছে যে কিছু প্রশ্নের মাধ্যমে
ঘটনার তারিখ, ঘটনার সময়, স্থানে কোনো ঘটনা ঘটে নাই, আপনি একটা মিথ্যা মামলা দায়ের করেছেন। এটা হচ্ছে কিছু প্রশ্নের মাধ্যমে তারা প্রুফ করার চেষ্টা করবে, তাদের ডিফেন্স কেসটা সাজাবে এইভাবে। তো প্রত্যেক সাক্ষীকেই জিজ্ঞেস করবে এবং প্রত্যেক সাক্ষীকে জিজ্ঞেস করে তাদের মধ্যে কিছু পরস্পর অসঙ্গতি বের করার চেষ্টা করবে। এবং এই অসঙ্গতি বের করে উদ্দেশ্য হচ্ছে যেন মামলাকে খালাস করা হয় আর কি, খালাস দেওয়া যায় আসামিদের। তো তাদের বক্তব্য, তাদের ডিফেন্স কেসটা হচ্ছে এরকম যে ঘটনার তারিখ, ঘটনার সময়, ঘটনার স্থানে কোনো ঘটনাই ঘটে নাই, আপনি যে মামলাটা করছেন এটা মিথ্যা মামলা। কীভাবে? আপনার কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে ওরা কৌশল করে, যেন হচ্ছে তাদের মতো করে উত্তর দেন। এবং আমি সেখানে আপনার যারাতে যে প্রশ্নগুলো কৌশল করে ওরা জিজ্ঞেস করবে সেই বিষয়গুলো মোটামুটি ডিটেলস আকারে সুন্দর করে আপনাদের এখানে বলবো, আপনারা সেই বিষয়গুলো জানা যাবেন এবং পরিষ্কার ধারণা নিয়ে যাবেন। যেটা জানেন সেটা বলবেন আপনারা জানেন, যেটা জানেন না সেটা বলবেন যে আপনারা জানেন না। প্রথমে দেখি যে বাদী বা এজাহারকারীকে তার জেরায় কী প্রশ্ন জিজ্ঞেস করা হবে। এই যে প্রশ্নগুলো জিজ্ঞেস করা হবে, কিছু প্রশ্ন বাদীকে সঙ্গে বাকি সাক্ষীদের সঙ্গেও সম্পর্কিত, তো আপনারা সেই বিষয়গুলো একটু জানে নেবেন। চলেন দেখি কী প্রশ্ন জিজ্ঞেস করা হতে পারে। প্রথমে জিজ্ঞেস করা হবে যে ঘটনার তারিখ বলেন তো, ঘটনার সময় বলেন তো, ঘটনার স্থান বলেন তো। আপনি যদি এটা বলতে না পারেন তাহলে যে একটা মামলার যে মূল ভিত্তি সেটাই দুর্বল হয়ে যাচ্ছে। আপনি ঘটনার তারিখ বলতে পারছেন না, মানে আপনি ঘটনাটা সম্পর্কে আপনার ভিত্তিটা দুর্বল হয়ে গেল। ঘটনার সময় বলতে পারছেন না, ঘটনার সময় আপনি বললেন একটা, বাকি সাক্ষীগুলো বললো একটা, তাহলে একটা সমস্যা। ঘটনার স্থান আপনি বললেন এক স্থান, আপনি বললেন বাড়িতে, কেউ বলল জমিতে, কেউ বলল রাস্তায়, কেউ বলল মুখখানে, তাহলে কিন্তু আপনার মামলা দুর্বল হয়ে যাবে। তাহলে আপনাকে কী বলতে হবে? ঘটনার তারিখ। আপনার যদি জিজ্ঞেস করবে যে ঘটনার তারিখ, আপনি বলবেন অবশ্যই। ঘটনার সময় আপনার জিজ্ঞেস করতে পারে, ঘটনার স্থান আপনাকে জিজ্ঞেস করতে পারে। তারপর হচ্ছে ঘটনার তারিখ কী বার ছিল, বলেন তো কী বার ছিল ঘটনার তারিখ? শুক্রবার কি শনিবার? এটা অনেকে মনে থাকে না, আপনারা একটু জানে নেবেন যে কী বার ছিল সেটা। যে তারিখটা বললেন, আপনার একটা তারিখ যদি আপনি বলতে পারেন ঘটনার তারিখ, তখন বলবে যে আচ্ছা যে আপনি যে তারিখটা বললেন সেটা বাংলা তারিখ বললেন না ইংরেজি তারিখ বললেন? এটা অনেকেই বলতে পারে না। তখন বলে আমি তো মুখস্থ করে আসছি। জানে নেবেন যে এটা সাধারণত ইংরেজি তারিখ হয়, ইংরেজি তারিখটাই বলবেন। তখন আপনি যখন এই বিষয়টা জানলেন, আপনি তারিখ বলতে পারেন, তখন আপনি জিজ্ঞেস করবেন আচ্ছা আপনি এত কিছু জানেন, বলুন তো আপনার জন্ম তারিখটা কোনটা, আপনার বিয়ে কবে হয়েছিল, ঈদ কবে হয়েছিল, এই প্রশ্নগুলো জিজ্ঞেস করে আর কি। সাধারণত এগুলো সম্পূরক নয়, কিন্তু আপনি যে ঘটনার তারিখটা মুখস্থ করে আসছেন, জানে আসছেন এই বিষয়টা প্রুভ করার জন্য, তো আপনি ঘটনার তারিখটা অবশ্যই জানবেন। আপনি যে আপনার জন্ম, আপনার বিয়ে কবে হয়েছিল এগুলো জানলে ভালো, না জানলে সমস্যা নেই, কিন্তু আপনি ঘটনার তারিখ, ঘটনার সময়, ঘটনার স্থান অবশ্যই জেনে যাবেন। সবার জন্য একই বক্তব্য হয়। তারপর হচ্ছে প্রথমে জিজ্ঞেস করবে যে আপনি ঘটনার দিন কোথায় ছিলেন বা কী করছিলেন। তো এটা আপনি বলবেন, অনেকে বলে যে আমি বাড়িতে ছিলাম। আপনি যদি বাড়িতে থাকেন তাহলে আপনি তো ঘটনাস্থলে ছিলেন না, আপনি তো ঘটনা দেখেন নাই তাহলে। তো আপনি ঘটনাস্থলের সময় কোথায় ছিলেন এটা ক্লিয়ার করতে হবে। এই তারপর হচ্ছে যে ঘটনাস্থল থেকে আপনার বাড়ি কত দূরে, যেহেতু আপনি বললেন যে আপনার বাড়িতে ছিলেন, তাহলে ঘটনাস্থল থেকে আপনার বাড়ি ধরেন 0.5 কিলোমিটার দূরে বা হচ্ছে 500 গজ দূরে। তাহলে 500 গজ দূর যেতে আপনার ঘটনাস্থল যেতে কতক্ষণ সময় লাগছিল? 5 মিনিট লাগছিল, অর্থাৎ আপনি ঘটনার 5 মিনিট পরে গেছেন, মানে আপনি ঘটনা দেখেননি, এটা প্রুভ করার চেষ্টা করবে। তো এক্ষেত্রে আপনাদের স্টেটটা ক্লিয়ার থাকবে যে ঘটনার সময় আপনারা ঘটনাস্থলেই ছিলেন। তাহলে বলবে যে ঘটনাস্থলে যখন ছিলেন তাহলে ঘটনা কখন গেছেন, আপনি ঘটনা ঘটার আগে না পরে গেছেন? আগে গেছেন। কতক্ষণ আগে গেছেন জিজ্ঞেস করবেন। কয়টার সময় গেছেন বলুন তো, আপনি ঘটনাস্থলে কয়টার সময় গেছেন? তো এই সময়টা আপনারা একটু সঠিক ধারণা রাখবেন। আপনি ঘটনাস্থলে গেলেন, ঘটনাস্থলে যাওয়ার পর আপনার সামনে ঘটনা ঘটলো, তাহলে সেই সময় কখন গেছিলেন? আপনি ঘুরে দেখে যাননি, কিন্তু যেন অনুমান বাকি সব তথ্য সঠিক থাকে। এবার বলেন যে কে কাকে আঘাত করেছে, কে কাকে আঘাত করেছে, কী দিয়ে আঘাত করেছে, কে কাকে আঘাত করেছে, এটা বলেন। এটা আপনাকে অবশ্যই ক্লিয়ার স্ট্যান্ড রাখতে হবে যে কে কাকে আঘাত করেছে, এটা সঠিক জানতে হবে। আপনাকে একটা জবানবন্দিতে এটা বলতে হবে। আপনার যারা তো জিজ্ঞেস করতে পারে যে কে কাকে আঘাত করেছে বলেন তো, তখন আপনি বলবেন যে উমুক উমুককে আঘাত করেছে, তুমুক তুমুককে আঘাত করেছে। কোন আসামি কাকে আঘাত করেছে? আসামি উমুক উমুককে আঘাত করেছে এবং আসামি তুমুক উমুক জখমকে আঘাত করেছে। কী দিয়ে আঘাত করেছে অবশ্যই জানতে হবে। কী দিয়ে আঘাত করেছে? লোহা রড, লাঠি, বাঁশ, কাস্তে, কোদাল, ছুরি, ছোরা, হাসুয়া, কী দিয়ে আঘাত করেছে সেটা আপনাকে সঠিক বক্তব্য লাগবে। এবং আঘাত দিয়ে করেছে কোন অঙ্গে আঘাত করেছে? মাথায়, পায়ে, হাতে, ডান পা, হ্যাঁ, কাঁধ, পিঠ, কোথায় আঘাত করেছে সেটা সঠিকভাবে জানতে হবে। এবং যে আঘাতে লেগেছে, আঘাতের পরে কী ক্ষতি হয়েছে, ফুলে গেছে, ছিঁড়ে গেছে, কাটা গেছে, ভাঙে গেছে, কী হয়েছে, এই আপনার কোন পাশে আঘাত করছে, ডান পাশে না বাম পাশে, এটা আপনাকে অবশ্যই সঠিক
ভাবে জানতে হবে, এবং এটার জন্য আপনি মেডিকেল সার্টিফিকেট দেখতে পারেন, সেখানে লেখা থাকবে যে কোন পাশে আঘাত করেছেন। পরে আপনার ওভারঅল বক্তব্যগুলো মিলানো হবে, যখন জাজমেন্ট লেখা হবে তখন দেখা হবে যে আপনি যে বক্তব্যটা দিয়েছেন, আপনি বলছেন ডান পাশে, কিন্তু মেডিকেল সার্টিফিকেট লেখা আছে বাম পাশে, তাহলে মিলল না। আপনি বলেছেন যে অমুক সাক্ষীর ডান পাশে আঘাত পড়েছে, কিন্তু আদৌ দেখা গেল বাকি সাক্ষীগুলো ডান পাশের কথা বলতে পারেনি। তো তখন আপনাদের একটা মামলা এগেনস্টে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে হচ্ছে যে বলেন তো কোন আসামির হাতে কী অস্ত্র ছিল? আপনি যে বললেন যে উমুক উমুককে মেরেছে, তো কোন আসামির হাতে কী অস্ত্র ছিল এটা বলেন। তো আপনি বলবেন যে কার হাতে কী ছিল। আপনারা এলোমেলো করে ফেলেন, যে হচ্ছে বলতে পারেন না যে কোন আসামির হাতে কী অস্ত্র ছিল, বলতে পারেন না। তো আসামি যার হাতে লোহার রড ছিল সে স্ট্যান্ড ক্লিয়ার, বক্তব্য ক্লিয়ার থাকবে যে কার হাতে লোহার রড ছিল, কার হাতে ছুরি ছিল, কার হাতে ছোরা ছিল, কার হাতে কোদাল ছিল, এগুলো তো পরিষ্কার থাকবে। এই বিষয়গুলো ক্লিয়ার ধারণা নিয়ে যাবেন। তারপর হচ্ছে যে জখমি সে কি অজ্ঞান হয়েছিল, এরকম প্রশ্ন থাকে। তো অনেক সময় দেখা যায় যে অনেকে বলে হ্যাঁ জখমি অজ্ঞান হয়ে গেছে, মানে খুব মারছে। তো এতে করে একটা প্রবলেম হয় যে সে জখমি, বা আপনি যদি নিজে জখমি হন, তো আপনি তো নিজে অজ্ঞান হয়ে গেলেন, তাহলে অজ্ঞান হওয়ার পর তো আপনি কোনো ঘটনা দেখেননি। হ্যাঁ, তো আপনার জখম হয়েছেন কি হয়েছেন সেটা মুখ্য বিষয় না, আপনার কি আঘাত হয়েছে সেটা মুখ্য বিষয়। সুতরাং আপনি যদি অজ্ঞান হয়েও থাকেন তাহলে আপনি বলুন আপনি অজ্ঞান হয়েছেন, কিন্তু আপনি যদি অজ্ঞান না হন তাহলে আপনার মিথ্যা বলার দরকার নাই যে আপনি অজ্ঞান হয়েছেন, তাহলে মামলা দুর্বল হয়ে যাবে। তাহলে আপনি ঘটনার পর কিছু দেখেন নাই, আপনি তো আপনাকে মারলো, আপনি অজ্ঞান হয়ে গেলেন, আপনি তো আর কাউকে দেখেন নাই যে কে কাকে মেরেছে, আপনার তো দেখার কথা না, সিম্পল। সুতরাং আপনি যদি অজ্ঞান হয়েই থাকেন আদতে, তাহলে আপনি অজ্ঞান হয়েছেন, আপনি হয়তো কিছু দেখেননি। কিন্তু আপনি যদি অজ্ঞান হয়ে থাকেন তাহলে তো আপনি যদি অজ্ঞান না হন, আপনি যদি বলেন আমি অজ্ঞান হয়েছি, তাহলে আপনার বক্তব্যগুলো বিশ্বাস হবে না, বলে তো অজ্ঞান হয়ে গেছিলো, এ কেমনে দেখলো ঘটনা, এই যে বিষয়টা। এবার বলেন যে ঘটনাস্থলে আপনি কখন গেছেন, কয়টার সময় গেছেন ঘটনাস্থলে, আপনি কি ঘটনার আগে গেছেন নাকি পরে গেছেন, এই বিষয়টা। তো ঘটনার কত আগে গেছেন, বা ঘটনা যদি পরে যান তাহলে কত পরে গেছেন, 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, এই বিষয়টা ক্লিয়ার থাকতে হবে। ঘটনা কয়টার সময়, তাহলে আপনি কয়টার সময় গেছেন, এই টাইমিংগুলো ইম্পর্টেন্ট। যে ঘটনা 10 মিনিট আগে আপনি ঘটনাস্থলে গেছেন, ঘটনাস্থলে ছিলেন, ঘটনা 10 মিনিট চলে, এবং সেইখান থেকে আপনারা হসপিটালে গেলেন। এই যে হসপিটাল যাওয়ার একটা টাইমিং রেকর্ড থাকবে, আপনার এজাহারে বা নালিশে লেখা থাকবে যে ঘটনার সময় কয়টা, তাহলে এই টাইমিংটা ইম্পর্টেন্ট অবশ্যই, যে এই টাইমিংটা ঠিক আছে কিনা, সার্কুলারটা, যে আপনার ঘটনা 10টার সময় আপনার ঘটনা চললো 20 মিনিট বা 30 মিনিট, 10 মিনিট বা 20 মিনিট যতক্ষণ চললো, তার 10টার সময় ঘটনা 20 মিনিট পর্যন্ত চললো, আর আপনার ওখান থেকে হসপিটাল যেতে 40 মিনিট লাগলো, তাহলে আপনি হসপিটাল পৌঁছবেন 11টার সময় নিয়ম অনুযায়ী। কিন্তু আপনার মেডিকেল সার্টিফিকেট লেখা আছে যে আপনার হসপিটালে গেছেন 3টার সময়, তাহলে 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, আপনি এই 3-4 ঘন্টা কী করলেন, এটা একটা প্রশ্ন আসবে। তো এই জন্য আপনার ঘটনার টাইমিংটা খুব ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে ঘটনা কতক্ষণ চলে, এটা তো যেটা বললাম, এবং যে অস্ত্র দিয়ে আঘাত করেছে সেটি কত বড়। আপনাকে যদি বাঁশ দিয়ে আঘাত করে, তো বাঁশটা কত বড়, কয় হাত, 2 হাত, 3 হাত, 4 হাত, 5 হাত, এটা ইম্পর্ট্যান্ট। কেউ বললো যে 1 হাত, কেউ বললো 2 হাত, কেউ বললো 5 হাত, তাহলে তো হইল না। কেউ বলছে লোহার রড, কেউ বলছে লাঠি, কেউ বলছে হাত, তাহলে সঠিক কোনটা? এটা হচ্ছে সবার বক্তব্য একই লাগবে, যে সাক্ষীগুলো থাকবে সবার বক্তব্য এক লাগবে। সবাইকে কি প্রশ্ন জিজ্ঞেস করা হবে, যখন যদি ঘটনা সত্য ঘটে থাকে তাহলে তো বলতে পারবে যে হ্যাঁ বাঁশের লাঠি দিয়েই মারছিল। কেউ তখন বাড়ায় চাড়ায় বলবে যে লোহার রড দিয়ে মারছে, কেউ বলবে যে না মারেই নেই, ছিলই না। তখন সাক্ষীগুলোর বক্তব্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে, যে আসলে সবাই যখন বলবে যে না লোহার রড দিয়ে মারছে, তো সেই লোহার রডের শাস্তিটাই দেওয়া হবে। তো যে অস্ত্র দিয়ে আঘাত করেছে সেটা কত বড় সেটা অবশ্যই উল্লেখ করতে হবে, কতটা দৈর্ঘ্য বা প্রস্থ কত সেটা উল্লেখ করতে হবে, বা আপনাকে জিজ্ঞেস করবে যে বলেন তো যে দৈর্ঘ্যটা প্রস্থটা কতটুকু, যারা আপনাকে জিজ্ঞেস করা হবে তো আপনি সেভাবে বলবেন। অস্ত্রটা কিসের তৈরি, মানে অস্ত্রটা কিসের, বাঁশের, লাঠির, লোহার, কিসের তৈরি আর কি। তারপর বলবে যে ঘটনাস্থলের আশেপাশে কার কার বাড়ি আছে বলেন। ঘটনাস্থলের আশেপাশে যদি বাড়ি থাকে তা কার বাড়ি, যদি দোকান থাকে তাহলে কার কার দোকান। তাহলে আপনি বলবেন যে পূর্ব পাশে কার, পশ্চিম পাশে কার, উত্তর পাশে কার, দক্ষিণ পাশে কার, এটা ক্লিয়ার। এবং বাকিদের যদি জিজ্ঞেস করা হয় তারাও এই যেন বক্তব্যটা একই বক্তব্য বলেছে, হ্যাঁ আশেপাশে এর বাড়ি ওর বাড়ি। তারা এখন বলবে যে আশেপাশে যে এদের বাড়ি, তো এদের কি মামলায় সাক্ষী করছেন? অনেকে বলবে না এদের সাক্ষী করা হয়নি, তাহলে বোঝা গেলো যে আশেপাশে এদের বাড়ি, সুতরাং এরা ঘটনা দেখার সম্ভাবনা আছে। সুতরাং আপনি যদি এদের সাক্ষী করেননি তাহলে বোঝা যাচ্ছে যে আপনি একটু দুর্বলতা করেছেন।
এটা হচ্ছে তাদের একটা স্ট্যান্ড, তারা ক্লিয়ার রাখবে। সাধারণত আশেপাশের লোকজন নাও থাকতে পারে ঘটনাস্থলে সে সময়, হ্যাঁ, তো তাদের সাক্ষী করতে হবে এরকম বিষয় নয়, কিন্তু তারা এটাকে ডিফেন্স কেস সাজাবে যে আশেপাশের লোকজনকে সাক্ষিত করা হয়নি, সাক্ষিত করা আছে তার ভাইকে, তার বোনকে, তার নাতিকে, পুতিকে, এরা তো তার নিজের লোক, তারা তো সাক্ষী দিবেই। এই জন্য তাদের একটা স্ট্যান্ড ক্লিয়ার করার জন্য তারা জিজ্ঞেস করবে যে ঘটনাস্থলের আশেপাশে কার কার বাড়ি আছে এবং তাদের এই মামলায় সাক্ষী করেছেন কি না। করলে বলবেন করেছেন, না করলে বলবেন করেননি। তো এই জিনিসটা আপনার জিজ্ঞেস করা হবে। তার বলবে আচ্ছা আপনাকে কে হসপিটাল নিয়ে গেছিল, আপনি হসপিটাল গেছেন, কিসে করে গেছেন, হেলিকপ্টার, বিমান, নাকি রকেট, বাস, ট্রেন, কিসে করে গেছেন। তো আপনি যেখানে যে সরঞ্জাম দিয়ে যাবেন সেটা বলবেন। তারপর আপনারা তো হসপিটালে নিয়ে গেছে কয়টার সময় নিয়ে গেছিলো, আচ্ছা হসপিটালে পৌঁছলেন কয়টার সময় পৌঁছেছেন। তারপর যে হসপিটালে নিয়ে গেল, কে নিয়ে গেল, তাকে কি সাক্ষী করছেন, এই প্রশ্নগুলো আসবে। তো করলে বলবেন করছেন, না করলে বলবেন করেননি। তো এগুলা বিষয় তো না। তারপরে বলছে কিসে করে হসপিটালে গেছেন সেটা তো বললাম। আপনি যে হসপিটালে ভর্তি হয়েছিলেন তা কোন বেডে ছিলেন, কত নম্বর বেডে, কত তালাই, এই জিনিসটা আপনি জিজ্ঞেস করা হতেই পারে আপনাকে আটকানোর জন্য। আপনি জানলে বলবেন জানেন, না জানলে বলবেন জানেন না। তবে আপনি যেহেতু আপনাকে জিজ্ঞেস করা হলো আপনি জেনে নেবেন যে কত নম্বর বেডে ছিলেন। যদি আপনাকে জিজ্ঞেস করা হয় এত সময় কাকে খুব প্রশ্ন জিজ্ঞেস করা হবে সেটা জানা যায় না, কিন্তু মূলত এই বিষয়গুলোই জিজ্ঞেস করা হয়ে থাকে। তো চলেন তারপরে দেখা যাক যে আপনাদের মধ্যে যদি পারস্পরিক বিরোধ থাকে, আসামিদের সঙ্গে আপনাদের যখন বিরোধ থাকে সেই বিরোধগুলো তারা উপস্থাপনের চেষ্টা করবে যে আপনাদের মধ্যে তো জমি নিয়ে বিরোধ, তো আপনাদের মধ্যে তো আরও মামলা আছে, এই বিষয়গুলো উপস্থাপন করবে। যে প্রথমে বলবে জমি দখল নিয়ে যদি মারামারি হয় তাহলে বলবে জমির এই কাগজপত্র কি আপনারা দাখিল করেছেন। তারপর বলবে তো এই আসামিরাও তো আপনাদের নামে মামলা করেছে নাকি, আসামিদের মামলায় তো আপনি আসামি আছেন, এই জিনিসটা জিজ্ঞেস করবে। তারপর বলবে যে পরস্পর মামলা আছে কিনা এই বিষয়টা যেটা বললাম। তারপর হচ্ছে সময় নিয়ে একটা দ্বন্দ্ব দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করার চেষ্টা করবে। তারপরে বলবে যে ঘটনা করার সময় কতক্ষণ চলে, হসপিটাল উদ্দেশ্যে রওনা হলেন কখন, কখন পৌঁছাইলেন, তারপরে যে হসপিটালে ভর্তি হয়েছেন কোন কক্ষে, কোন বেডে, যেটা আমি কিছু আগে বললাম, এই বিষয়গুলো আপনাকে সেখানে জিজ্ঞেস করা হবে। তারপরে বলবে যে এজাহারটা কে লিখে দিয়েছে। এজাহারটা সাধারণত আপনি লিখবেন না, কম্পিউটার কম্পোজ করতে আপনি লিখেননি, কেউ না কেউ লিখছে। যে লিখছে সত্য কথা বলবেন যে থানায় লেখা হয়েছে যেটা হয়েছে, কিন্তু এখানে মূল বক্তব্য হচ্ছে আপনার বক্তব্যটা লিখেছে, এটা আপনাকে বলতে হবে যে এটা থানায় লিখেছে কিন্তু আমার বক্তব্য, এটা কম্পিউটার দোকানে লিখেছে কিন্তু আমার বক্তব্য, এটা আপনাকে বলতে হবে। যে কোথায় লিখেছে সেটা আপনি বলবেন এবং তারপর আপনাকে কিছু সাজেশন দেওয়া হবে। বলা হবে যে আপনি যে মামলায় আপনার ঘটনার সময় কোনো ঘটনা ঘটে নাই, হ্যাঁ, এটা আপনি বলবেন যে না ঘটনা ঘটেছে বা এটা সত্য নয়। তো আপনি কিছু দেখেননি এটা জিজ্ঞেস বলা হবে আর কি, না আমি দেখেছি। বা আপনি যদি আপনাকে বলা হবে আপনি কিছু দেখেননি, আপনি বলবেন আমি দেখেছি, বা আপনি বলবেন যে আপনার বক্তব্যটা সঠিক নয়, আমি দেখেছি। তারপর বলবে যে আপনি মিথ্যা মামলা করেছেন, আপনি বলবেন না সত্য মামলায় করেছি। তো অথবা বলবেন যে না বলবে আপনাকে আপনি মিথ্যা মামলা করেছেন, আপনি বলবেন সত্য নয়, সঠিক নয়, বা আপনাকে বলা হবে এটা আর কি। তো তারপর বলবে যে আসামিরা কেউ মারডাং করেনি, সাজেশন দেওয়া হবে এই বিষয়গুলো। তারা বলা হবে যে আপনি মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষ্য দিলেন, এইগুলো সাজেশন দেওয়া হবে। আপনি বলবেন যে না সত্য মামলা যেটা সেটা সঠিক বলবেন যে হ্যাঁ সত্য মামলা এটা। তারপর অথবা আপনি বলতে পারেন যে তাদের বক্তব্য এটা যে আপনি মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষ্য দিলেন, তারপর বলবেন না সঠিক নয়, এই বক্তব্যটা সঠিক নয়, তাদের সাজেশন আর কি। তো এইভাবেই সিস্টেমটা আর কি আগায়। তো এটা গেলো বাদীর যারা। এরপরে আপনাদের যে জখমি থাকবে বা যে মারডাং খাইছে তার কিছু তাকে কিছু ডিফারেন্স জিজ্ঞেস করা হবে। যেমন সাধারণত যে প্রশ্নগুলো জিজ্ঞেস করা হলো বাদীকে সেই টাইপেরই কিছু কমাই টমাই তাদের জিজ্ঞেস করা হবে। যে প্রথম বলা হচ্ছে বাদী কে হয়, বলবে বাদী ভাই হয়, অনেকে থাকে যে বাদী ভাই, চাচা, বাবা, ছেলে এরকমই হয়। তো সেক্ষেত্রে একটা জিনিস যে আপনি ইন্টারেস্টেড উইটনেস হইলেন, এই জিনিসটা ওরা ফুটায় তোলা নিয়ে আসার চেষ্টা করবে। আপনাকে যে প্রশ্ন জিজ্ঞেস করাই হবে। যাই হোক, আপনাকে কে আঘাত করেছে, তো জখমির স্টেটমেন্ট কিন্তু অলওয়েজ ইম্পর্টেন্ট। সাক্ষী 7 জন আছে, তো 7 জন সাক্ষী বলল পৃথক পৃথক ব্যক্তির কথা। এ বললো অমুক মারছে, এ বললো তুমুক মারছে, এ বললো তুমুক মারছে। তো এখন সাক্ষী সবাই বলছে, যত সাক্ষী ছিল সবাই বলছে যে রহিম মারছে আমাকে, ওই সাক্ষীকে বা ওই জখমিকে রহিম মারছে। কিন্তু সে জখমি নিজে আসে বলছে যে আমাকে আবুল মারছে। তাহলে তাদের বক্তব্য মিলল না, সবার বক্তব্য একই হতে হবে। তো এটা একটা প্রশ্ন আসবে যে কে আঘাত করেছে, কোথায় আঘাত করেছে, কোন পাশে আঘাত হয়েছে।
তারপর আপনার চাক্ষুষ সাক্ষীদেরকে জিজ্ঞেস করা হবে যে ঘটনার সময় আপনি কোথায় ছিলেন বা ঘটনাটা দেখেছেন কি না, ঘটনা দেখলে আপনি কয়টার সময় দেখেছেন। হ্যাঁ, তারপরে বলবে যে আপনি তো ঘটনার সময় ছিলেন না। এই বিষয়গুলোকে উপস্থাপন করার চেষ্টা করা হবে। চাক্ষুষ সাক্ষী যারা যেটা দেখেছেন বা আপনারা যেটা বলবেন সেটা সঠিক। আপনি চাক্ষুষ সাক্ষী যেটা দেখেছেন সেটা গ্র্যান্টেড হবে। তারপর কিছু শোনা সাক্ষী থাকে, তাদের বক্তব্য গ্র্যান্টেড নয়, শোনা সাক্ষী গ্রহণযোগ্য নয়। যারা বলবে যে আমি ঘটনা দেখিনি কিন্তু শুনেছি, তার বক্তব্য গ্রহণযোগ্য নয়। আসল হচ্ছে যারা ঘটনা দেখেছে তারাই মূল্যবান সাক্ষী। হ্যাঁ, তাদেরকেই উপস্থাপন করতে হবে, হাজির করতে হবে। যারা দেখেনি তাদের আপনি আদালতে উপস্থাপন করলেও ষোলো, না করলেও ষোলো, তারা কোনো ম্যাটার করে না। হ্যাঁ, এই ক্ষেত্রে আসামিরাই বেনিফিট পাবে যে এই সাক্ষী কিছু দেখে নাই, শুনে নাই, ঘটনা ঘটেনি। তারপর ডাক্তার সাক্ষী থাকবে। ডাক্তার সাক্ষী যারা থাকে তারা ফর্মালি খুব স্ট্রং হন, তারা এই প্রশ্নগুলো উত্তর দিতে পারেন। তাদেরকে জিজ্ঞেস করা হয় যে এই আঘাতটা তো পড়ে যেয়েও হতে পারে, বা আপনি মেডিকেল বোর্ডে ছিলেন না, বা আপনি তো দেখে দেখে সার্টিফিকেট দিয়েছেন। হ্যাঁ, এরকম প্রশ্ন জিজ্ঞেস করা হয়, তারা তাদের মতো সঠিক অ্যান্সার দিতে পারে। তারপর পুলিশ সাক্ষীকে জিজ্ঞেস করা হয়, পুলিশরা এই ব্যাপারে সাক্ষ্য দিতে দিতে অভ্যস্ত, তারা সাধারণত এটা অ্যাকসেপ্ট করে নেবে। এই পুলিশের সাক্ষী এবং ডাক্তারের সাক্ষী আপনাদের এগেনস্টে যাবে না, শুধুমাত্র বাদী যে সাক্ষ্যটা থাকবে সেই সাক্ষ্যটা আপনাদের মনের মতো করে দিতে হবে। আপনারা এই যে প্রশ্নগুলো বললাম, এই বিষয়গুলাই সাধারণত আপনাকে জেরাতে জিজ্ঞেস করা হবে।